খুলেছেন হয় মেরিন ইন্স্যুরেন্স মেরিন ইন্স্যুরেন্স যদি খুলে থাকেন আমরা হচ্ছে ফ্লোটিং ইন্স্যুরেন্স পর্যন্ত করেছিলাম স্লাইড 5 পর্যন্ত করেছিলাম আর আজকে স্লাইড 6 থেকে শুরু করব স্যার আমাদের এই পর্যন্ত স্যার এই চারটা চ্যাপ্টারের মধ্যে তো হবে নাকি স্যার শনিবারে ক্লাস হওয়ার সুযোগ নেই আর আমাদের যে অবস্থা দেশের আর মঙ্গলবারে তো মনে হবে না তার মানে স্যার এরপরে প্রশস্ত পরীক্ষা স্যার ক্লাস এক দিলে তো হবে কেন স্যার পরীক্ষা তো 22 তারিখ থেকে তার তো 2 দিন আগে তো আমাদের দিবেন আচ্ছা এই বৃহস্পতিবার তো হবে তারপরে আগামী বৃহস্পতিবার কয় তারিখ 12 13 তারিখ হবে না স্যার 13 তারিখ হবে না স্যার 15 তারিখ স্যার 13 থেকে 15 দিন দিন হয় আগামী বৃহস্পতিবার 15 তারিখ হবে স্যার ওদের ফাইনাল না ওদের কেউ থাকবে না না তুমি কি বলতেছো আরেক সপ্তাহ আছে হয়তো চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 কমপ্লিট হবে এমনি হবে কিন্তু আরেকটা কুইজ নিব স্যার পোস্টিং প্যাটার্ন কেমন আছে দেখে যদি না বুঝেন কেমন হবে এগুলো দেখছেন না আপনার একটু টিক দেওয়া হবে এটা স্যার ফাইনাল আপনার মিড বলছি কেউ এমসি সব নিরামিষ থাকে বেশি কিছু লেখালেখি নেই বেশি কিছু লেখালেখি নেই আচ্ছা slide 6 classification of marine losses marine losses may be classified into the following types. Number 1 is total losses when the subject matter of marine insurance, for example hull, cargo, freight, are totally destroyed or damaged. Totally destroyed or damaged, then it is called total losses. These are the following types. Total loss দুই ধরনের হয় আপনি বলতে পেরেছেন কারণ নেই কি হচ্ছে গ্রুপে নাই গ্রুপে আছে আচ্ছা স্যার ফাইল ওপেন হচ্ছে শেয়ার করেন when the subject matter of marine insurance যে ইন্স্যুরেন্সটা করা হয়েছে যেটার উপরে স্পেশালি কার্গো অথবা ফ্রাইট হ্যাঁ এগুলো টোটালি ডিস্ট্রয়েড অথবা ড্যামেজড হয়ে যায় এটাকে টোটাল লস বলা হয় টোটাল লস দুই ধরনের একটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল লসেস আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ টোটাল লসেস সো অ্যাকচুয়াল টোটাল লস ইজ ম্যাটেরিয়াল এন্ড ফিজিক্যাল লস অফ সাবজেক্ট ম্যাটার যে সাবজেক্ট ম্যাটার যেটা ইন্স্যুরেন্স করা হয়েছে ওটার ম্যাটেরিয়াল মানে ওটা একটা ম্যাটেরিয়ালিস্টিক অথবা ফিজিক্যাল লস হয়েছে হ্যাঁ কোনো মানে ট্রেসেবল লস দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল লস হয়েছে ওটা চুরি হয়ে গেছে অথবা ভেঙে গেছে ফিজিক্যাল কিছুটা হয়েছে ম্যাটেরিয়াল কিছুটা হয়েছে actual loss is that loss which is not to be recovered actual loss ওটাতে যেটা হওয়ার পরে এটা রিকভার করার কোনো কিছু নাই ওটা শেষ বুঝছেন না actual total loss occurs in this case when subject matter is destroyed হয়ে গেছে এটা টাকাটা ঠিক করতে পারবেন না এজন্য এটাকে actual total loss বলা হচ্ছে ঠিক আছে পরেরটা আসি constructive total loss is that loss where the subject matter is not actually lost but is reasonably abandoned when its actual total loss is unavoidable. In this case, the losses of the vessel are irrecoverable but the cost is less than the price of the vessel. দেখেন constructive total loss টা বলছে যে অ্যাকচুয়াল টোটাল লসের মধ্যে এটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না কিন্তু এটা যে ক্ষতিগুলো হয়েছে যে ফিজিক্যাল ক্ষতিগুলো হয়েছে এগুলো এতটুকু ক্ষতি হয়েছে যেটা রিকভার করার মতো না কথার কথা ধরেন শিপের ভিতরে মনে করেন মেশিন তারপর ইঞ্জিন সব শেষ খালি বাইরে পোষাটা আছে কি করবে আবার নতুন সেটআপ ঠিক না তো শিপের যে পুরো যে শিপের খরচটা হয়তো ওইটার মতো পুরোপুরি হয় নাই হয়তো 20 কথা শিপের খরচ 100 টাকা কিন্তু আপনার 80 টাকার জিনিস শেষ 20 টাকা আছে 20 টাকা আছে হ্যাঁ ব্যাপার হচ্ছে ওই এটা
এটা হচ্ছে কনস্ট্রাক্টেড টোটাল লস, মানে এটা রিকভার করার মতো অবস্থাও নেই, আবার পুরোপুরি চলে গেছে তাও বলতে পারবে না, ঠিক আছে। কিন্তু এটাও টোটাল লসের দিকে পড়ে, কিন্তু টোটাল লসের যে খরচটা এটা পুরো শিপের দামটা হিসেবে হবে না, এটা বলছে। কথা কি বুঝতে পেরেছি? পরে আসেন পার্শিয়াল লসেস। তো আমরা তখন টোটাল লস এবং টোটাল লসের দুইটা ক্লাসিফিকেশন দেখেছি। এখন পার্শিয়াল লস, পার্শিয়াল মানে কি? আংশিক। হ্যাঁ, when the subject matter of marine insurance is partially destroyed or damaged, then it is called partial loss. যে partially আংশিক কিছু নষ্ট হয়েছে, এটা partial loss। দুই ধরনের, particular partial loss for the cause of marine perils when the subject matter of marine insurance is partially destroyed, that is called particular partial loss. This type of loss is accidental and it is not intentional. The loss should be at particular subject matter only. মেরিন পেরিলস মানে সমুদ্রতে যেসব ক্ষতি হয়, যেসব সমস্যা হয় ওইটার জন্য কথা মেবি ঝড় তুফান কিছু একটা হয়েছে, অথবা কথা এমন একটা ঢেউ খেয়েছে, শীত এমন একটা ঝাঁকি খেয়েছে যে কিছু একটা পার্শিয়াল একটা ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। এগুলাকে পার্টিকুলার পার্শিয়াল লস বলা হয়। কিন্তু কথা হচ্ছে যে এগুলো অ্যাক্সিডেন্টালি হবে, এগুলো বাই অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃতভাবে কখনো হবে না, ঠিক আছে। জেনারেল অ্যাভারেজ লস, when the loss is caused by extraordinary expenditure, শুনেন, when the loss is caused by extraordinary expenditure voluntarily incurred in the time of peril for the purpose of presenting the property in peril in a common adventure, that is called general average loss. General average is always voluntary and intentional but not accidental or incidental. ব্যাপার হচ্ছে এরকম যে যখন একটা ক্ষতি, একটা জিনিস নষ্ট হয়েছে, এখন ইন্স্যুরেন্স কোম্পানিকে তো এটা দেখার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। আপনার শিপ কথা কিছু একটা নষ্ট হয়েছে, কারণ এই শিপটাকে যে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিয়ে যাবেন অথবা এগুলো ইন্সপেকশনে আনাবেন, অথবা কথা মনে করেন জাহাজটা একটা বড় পাথর সমুদ্রেতে বাড়ি খেয়ে ওইখানে থেমে আছে, নষ্ট হয়ে গেছে পার্শিয়ালি। হ্যাঁ, কত নষ্ট হয়েছে গিয়েছে যে এমন ভাবে নষ্ট হয়েছে যে এটাকে এখন নরমালি স্টার্ট করে যদি আমি নিতে যাই তাহলে এটা ডুবে যাবে। এখন আমি আরেকটা বড় জাহাজ কেনাবো, এনে এটাকে টো করলাম, টো করে এটা পর পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে একটা এক্সট্রা অর্ডিনারি খরচ হচ্ছে, ঠিক আছে। ওই খরচটা তো অ্যাক্সিডেন্টাল না, এটা তো আমি ইচ্ছা করে করছি। কিন্তু কেন করছি? কারণ আমার করতে হবে, আমার একটা ক্ষতি হয়েছে, এখন ক্ষতিটাকে তো আমার মানে করবো টানতে হবে, আমি তো সমুদ্রে ফেলে দেবো না, ঠিক না। সমুদ্রটা ক্ষতি হয়েছে, শীতটা থেমে আছে, আর শীতটাকে আনতে হবে, আনার একটা খরচ, অনেক বড় খরচ হয়েছে। এগুলাকে জেনারেল অ্যাভারেজ লস। আচ্ছা, তাহলে আমরা কি টোটাল লস আর পার্শিয়াল লস বুঝেছি? আচ্ছা, এখন একটু পরের স্লাইডে আসি, causes of marine losses. So there are two types of marine losses. These are natural cause of perils, moral cause of perils. একটা আছে ন্যাচারাল, যেটা আপনার হাতে নেই, আর একটা হচ্ছে যে মোরাল, মানে চোর ডাকাতি, বাটপারি ডাকাতি, যেগুলো পাইরেসি, এগুলো হয়, বুঝছেন? আচ্ছা, এখন ন্যাচারাল তো আপনারা দেখেন ন্যাচারাল কজেসে 7 ধরনের আছে, জাস্ট দেখে নেবেন, মুখস্থ করতে হলে করবেন, এটা ইনডেপথ যাওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, দেন পেরিজ অফ আইস, হিল, সাইক্লোন, স্টর্ম, ফগ, এগুলো সব ন্যাচারাল জিনিস, পলিউশন উইথ আদার্স, ন্যাচারাল ক্যালামিটি যেগুলো, হ্যাঁ, যেটা আপনার হাতে নেই। এখন মোরাল কজ অফ পেরিলস, এটা হচ্ছে দেখেন ব্যারেটরি হচ্ছে কি জানেন? ব্যারেটরিটা খুব ইম্পর্টেন্ট বুঝা। যখন মনে করেন জাহাজের যে কর্তৃপক্ষ অথবা জাহাজ যার দায়িত্বে আছে, ধরুন জাহাজের মাস্টার, ক্যাপ্টেন, এরা যখন এমন কোনো ক্ষতি করে, কারণ তাদের যায় আসবে না, কারণ তারা মালিক কি জাহাজের মালিকের ক্ষতি করবে তাদের অকাছে, এগুলোকে ব্যারেটরি বলে। এটা কি লেখা? ব্যারেটরি মিন্স ভেরি রংফুল অ্যাক্ট হুইচ ইজ উইলফুলি কমিটেড, মানে ইচ্ছা করে করেছে, বাই দ্য মাস্টার অফ ক্রু, মাস্টার থেকে অথবা ক্রু থেকে, টু দ্য প্রেজুডিস অফ দি ওনার, মানে ওনারের খরচ এটা করেছে, মানে ওনারের ক্ষতি হচ্ছে, ওর ক্ষতি হচ্ছে, এরকম একটা ইচ্ছা করে একটা জিনিস করেছে। তো এরকম করে ফায়ার আছে, ম্যান অফ ওয়ার, এনিমিস, পাইরেটস, জেটসন, এগুলো জাস্ট দেখে নেবেন। আপনার সবকিছু জানতে হবে না, মানে ইনডেপথ মুখস্থ করতে হবে, জাস্ট করে নেবেন, ঠিক আছে। যাতে আপনি কোন ক্যাটাগরিগুলো যাতে জানেন, আপনি একটু মেক শিওর করবেন। আচ্ছা, আমি এই স্লাইড পর চলে যাই। এখন প্রসিডিওর ফর মেকিং আ ক্লেম ইন মেরিন ইন্স্যুরেন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট।
যে আপনার ইন্স্যুরেন্স করা আছে, আপনার ক্ষতিও হয়েছে, এখন আপনি তো ক্লেম করবেন, এটা একটা প্রসিজারটা কিভাবে ক্লেম করবেন। The procedure for making a claim in marine insurance is described below. First step, intimation to insurance company. The insured must intimate the insurer about the loss immediately. The insured also provides time, place, and information regarding the loss to the insurer. Basic details. আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ফার্স্ট ডে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাবেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এভাবে হয়েছে, এই জায়গায় হয়েছে, এই টাইমে, এই জায়গায়, এভাবে শেষ। ঠিক আছে? তারপরে কি অ্যাসেসমেন্ট অফ লস, ইন্স্যুরেন্স কোম্পানি এখন নিজে আসবে অ্যাসেস করতে যে আসলে কি কতটা ক্ষতি হয়েছে চেক করতে। হ্যাঁ, তারপরে কি আসবে, সাবমিশন অফ দ্য ক্লেম ফর্ম, এটা একটা ফর্মালিটি। The insured must submit a claim form to the insurance company along with the following documents. এসব একটা লিগ্যাল ফর্মালিটি থাকবে, এগুলা ইন্স্যুরেন্স কোম্পানিকে জমা দিতে হবে। কি কি, এই যে ইন্স্যুরেন্স পলিসি, অরিজিনাল যে পলিসিটা করেছিল ওইটা, সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, বিল অফ লোডিং হবে না লিডিং হবে, ঠিক আছে, এটা ভুল, LADING, এটা ডকুমেন্ট, জাহাজের ডকুমেন্ট। A copy of commercial invoice, a copy of packing list, survey report, bill of sales, letter of subrogation, এগুলো হচ্ছে নরমাল ফর্মালিটি। এখন এভিডেন্স অফ ক্লেম, the insured has to submit the necessary evidence of claim such as value of property, warranties, insurable interest. এভিডেন্স অফ ক্লেম মানে হচ্ছে সে এখন যে ইন্স্যুরেন্সে ক্লেম করবে তার প্রপার্টির ভ্যালুয়েশন, মনে করেন আমি এত টাকা এখন ক্লেম করছি, এখন প্রপার্টির ভ্যালুয়েশন সাবমিট করবে, অথবা ফার্স্টে যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা দাম, মনে করেন একটা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট ঠিক হয়ে গেছে, হ্যাঁ, ওইটা সাবমিট করবে। তারপরে ওয়ারেন্টিস, যেসব ওয়ারেন্টি করা ছিল এই প্রোডাক্টের প্রপার্টি, হ্যাঁ, এইগুলো সাবমিট করবে। তারপরে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, মানে এটা যে ইন্স্যুরেন্স করার মতো জিনিস ও প্রপার্টিটা, এটা আরেকবার একটা লিগ্যাল একটা ফর্মাল একটা ডকুমেন্ট সাবমিট করবে এটা। তারপর হচ্ছে ল্যান্ডিং রিমার্কস, ইন কেস অফ মেরিন ইন্স্যুরেন্স দ্য ইন্স্যুরার উইল অবটেইন ল্যান্ডিং রিমার্কস ইফ নো সার্ভে রিপোর্ট ইজ অবটেইন। যদি মেরিন ইন্স্যুরেন্সে ইন্স্যুরার ল্যান্ডিং রিমার্কস অবটেইন করবে, কারণ কি কোনো সার্ভে করা যায় না, কারণ সমুদ্রে হয়েছে, সার্ভে করবে কে, সমুদ্রে গিয়ে, অনেকবার এমন হতে পারে, ম্যাক্সিমাম টাইম যে এখন তো আমার সার্ভে করার মতো অবস্থা নাই, জায়গাটা সার্ভে করার মতো না, তখন এই যে একটা কি বলে এটাকে ল্যান্ডিং রিমার্কস, এটা একটা, হ্যাঁ, সেটা কি জাহাজ হারিয়ে গেলে সমুদ্রে, এটা মেরিন ইন্স্যুরেন্সের যে কোনো ক্ষেত্রে, মেরিন ইন্স্যুরেন্স এটা যে কোনো ক্ষেত্রে, মনে করেন আপনার কোনো প্রোডাক্ট, জাহাজে কোনো প্রোডাক্ট কার্গো ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে, কেমন ক্ষতি হয়েছে, কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, অথবা একটা বড় ঢেউ আসছে, জাহাজটা একটু মানে কেঁপে গেছে, ওই কাঁপানিতে ধাক্কা খেয়েছে অথবা পড়ে গিয়েছে কিছু একটা, হ্যাঁ, এখন এটা সার্ভে করবে কিভাবে মানুষ, ন্যাচারাল ক্যালামিটি আমরা সার্ভে করতে পারি, ঠিক আছে, কিন্তু যেটা ঢেউ এসেছে একটা প্রোডাক্ট পড়ে গিয়েছে, এটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, এটা ঝাঁকের জন্য, এটা সার্ভে করতে পারবে পারবে। তো মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এরকম অনেক কিছু হয় যেটা সার্ভে করা যায়, তখন এই ল্যান্ডিং রিমার্কসটা আসে, এটা ফর্মাল ডকুমেন্ট। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ দি আরবিট্রেটর, আরবিট্রেটর কে জানেন, আরবিট্রেটর হচ্ছে যে দুই পার্টির মধ্যে মাঝখানে একজন, যে দুইজনের কথা শুনে এবং জিনিসটাকে মীমাংসা করে, কোর্ট, এটা আরবিট্রেটর, কোর্টে যাবে না কেউ, আরবিট্রেটর। when the insured and insurer are not satisfied, যে এটা কখন, যখন ইন্স্যুরেন্স কোম্পানি স্যাটিসফাইড না এবং যে ধরেন অথবা যে ইন্স্যুর পলিসি হোল্ডার সেও স্যাটিসফাইড, মানে ইন্স্যুরেন্স কোম্পানি বলতেছে যে না আপনি এটা ঠিক বলেন নাই, আমি এটা মানি না, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি যা মানছে যে পলিসি হোল্ডার সেটা মানছে না, দুইজন স্যাটিসফাইড না দুইজন, ঠিক আছে, ক্লেম করার পরে তখন আরবিট্রেটর আসে। আরবিট্রেটর কে, এ দেখো, when the insured and the insurer are not satisfied, both parties may appoint an arbitrator, দুজন মিলে একটা আরবিট্রেটরকে অ্যাপয়েন্ট করবে, the arbitrator will solve the claim, and arbitrator মাঝখানে এসে, হ্যাঁ স্যার, যদি কোর্ট না হয় মানে লিগ্যাল অথরিটি না হয়, মানে কিভাবে বুঝবো যে ওই আরবিট্রেটর বায়াসড না, কিভাবে বুঝবে, অপরাধ করবে না সেটা বুঝবো কি না, পক্ষপাতী বলবে না, এটা র্যান্ডম লেভেলে দেখবেন, হ্যাঁ, এটা ইন্স্যুরেন্স কোম্পানি সাইড থেকে আসবে না, ওই থেকে আসবে, হ্যাঁ, এটা লিগ্যাল একটা মানুষই করবে, কিন্তু কোর্টে হবে না, এটা কোনো লয়ারই করবে, কোনো অ্যাটর্নি করবে, ইউজুয়ালি কোনো অ্যাটর্নি অথবা লয়াররাই করে, ঠিক আছে, কিন্তু বায়াস যে না এটা আপনারাই বুঝে নিবেন, আপনি সাইডে লয়ার দিলে হবে না, ও সাইডে লয়ার দিলে হবে না, আর বায়াস আপনাকে অ্যাপয়েন্ট করতে, কিন্তু কোর্টে হয় না। আচ্ছা, তো এই আরবিট্রেটর উইল সলভ দ্য ক্লেম। আচ্ছা, সেটেলমেন্ট অফ ক্লেম, ইফ নো ডিসপিউট এক্সিস্টস, যে আর কোনো, মনে করেন আরবিট্রেটর আসলো, আর কোনো অথবা আরবিট্রেটর ছাড়াই
দুজনের ভিতরে কোনো ঝামেলা হয় তাহলে if no dispute exists between the insurer and insured then the insurer will pay the insured sum to the policy holder শেষ যদি আর কোনো প্রশ্ন না আসে আর কোনো কনফ্লিক্ট না আসে তাহলে কি হবে ইনসিওরড মানে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরারকে সরি ইন্স্যুরেন্স কোম্পানি ইনসিওর পলিসি হোল্ডারকে যে ক্লেম করেছে টাকা দিয়ে দিবে কিন্তু এই সব স্টেপ হয়ে আসতে হবে ফার্স্টে জানাবে তারপর আসবে চেক করবে তারপর একটা ফর্মাল কাগজ জমা দিতে হবে তারপরে আরো একটা যেহেতু মেরিন ইন্স্যুরেন্স ওটার জন্য আলাদা একটা কাগজ লাগবে তারপরে ওইটাকে ভেরিফিকেশন করা হয় তারপর ওটাকে সার্ভে করা হয় এই দেখেন সার্ভে দ্য ইন্স্যুরেন্স কোম্পানি লিডস আ সার্ভে এন্ড ডিটারমাইন্স কজেস অফ লসেস ডিটেইলস অফ ইনফরমেশন ঠিক আছে আর যদি সার্ভে করার সম্ভব না হয় তাহলে ল্যান্ডিং রিমার্কস করে তো এই স্টেপ বাই স্টেপ করে লাস্টে টাকা পাবে অথবা আরবিট্রেটর এনে জিনিসটা সলভ করবে বুঝছেন বুঝেছি এটা কিন্তু দুনিয়ার নিয়ম ইন্স্যুরেন্স কিন্তু সহজ না হ্যাঁ আপনার একটা অ্যাক্সিডেন্ট হবে আপনি জানাবেন আপনার একটা ক্ষতি হবে আপনি জানাবেন জানানোর পরে ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক আছে বুঝলাম আসতেছে আমি দেখি আসবে দেখবে ভালো হয়ে গেল ঠিক মেনে গেছে যে না বলে না এটা তো মনে হয় এরকম হয়েছে এটা তো মনে হয় এরকম হয়েছে না আপনি বানাই করেছেন এটা হ্যাঁ প্রুফ করতে যে সময়টা লাগে আচ্ছা প্রুফ হলো কথা ইন্স্যুরেন্স মানলো অথবা কিছু মানলো তখন লিগ্যাল ডকুমেন্টেশন শুরু হবে লিগ্যাল ডকুমেন্টেশন করতে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি বলে এটা দেন ওটা দেন সেটা দেন এই সার্টিফিকেট লাগবে ওই সার্টিফিকেট লাগবে এটা করতে তো অনেক দিন পার হওয়ার পরে তারপরে কি হবে ইন্স্যুরেন্স কোম্পানি বলবে মেনে গেছি অথবা বলবে যে না আমি মানতেছি না অথবা এক কথায় দুই পার্টির এক পার্টি যদি আনস্যাটিসফাইড থাকে অথবা দুই পার্টি আনস্যাটিসফাইড থাকে তখন একজন আরবিট্রেটর কি ইউজুয়ালি একটা লয়ারই হ্যাঁ যে আইন জানে যে আসলে কেমনে কি হবে এটা হবে সেটা হবে কি হবে অথবা আইন ফলো করলে কি হবে না ফলো করলে কি হবে সবকিছু দুজনকে নিয়ে বসে এটাকে সলভ করবে তারপর একটা সেটেলমেন্ট আছে আর যদি আরবিট্রেটর না হয় কোনো ডিসপিউট না হয় তাহলে দুজনই মেনে নেবে মেনে টাকা পেয়ে যাবে টাকা দিয়ে দেবে এটাই আচ্ছা আমি একটা বলি এই দেখেন ল্যান্ডিং রিমার্কস এর আগে আচ্ছা আমরা আবার আসি ওই স্লাইডে এভিডেন্স অফ ক্লেম হ্যাঁ যে আমি যে ক্লেম করছি ওগুলোর জন্য নেসেসারি একটা এভিডেন্স দেয়া লাগে ভ্যালু অফ প্রপার্টি ওয়ারেন্টিজ মানে আমি তো আমার প্রপার্টি ক্লেম করছি ঠিক না এগুলো আমার ডকুমেন্টেশন আছে এটা ভ্যালু কত এটা অথবা কোনো প্রোডাক্ট এটা ওয়ারেন্টি কি হ্যাঁ এগুলো তারপরে কি হয় অ্যাসেসমেন্ট অফ তারপর হয় ভেরিফিকেশন ফর্ম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল ভেরিফাই দ্য ইনফরমেশন অফ দ্য ক্লেম ফর্ম এই যে একটু আগে যে আমি অনেক ফর্ম সাবমিট করব এই সব কিছু এগুলো ভেরিফাই করব ঠিক আছে ভালো এটার পরে সার্ভে করে যদি ইন্স্যুরেন্স কোম্পানি লিডস আ সার্ভে এন্ড ডিটারমাইন্স কজ অফ লসেস ডিটেইলস অফ ইনফরমেশন যে মনে করেন জাহাজে কিছু হলো হ্যাঁ এখন আমরা সার্ভে করব ফিজিক্যালি যাবে যত সম্ভব করবে হ্যাঁ যে আশেপাশে জিজ্ঞেস করে তাদের একটা সার্ভে একটা বই আছে হ্যাঁ যে ডিটেইলস কি আসলে কি হয়েছিল তারপরে আসলে কেন হয়েছিল এবং হয়েছে কি হয়েছিল সব সার্ভে করবে এবং সবসময় সার্ভে করা পসিবল না অনেক ক্ষেত্রে সার্ভে করা পসিবল হবে না যদি সার্ভে করা পসিবল না হয় তখন যে একটা ডকুমেন্টেশন করতে হয় এটাকে ল্যান্ডিং রিমার্কস বলে হ্যাঁ সার্ভে যদি করতে না পারা যায় দেখেন কি লেখে in case of insurance the insurer will obtain landing remarks if no survey report is obtained সার্ভে রিপোর্ট যদি না করানো যায় সার্ভেটা যদি না করানো যায় হ্যাঁ তখন এই ল্যান্ডিং রিমার্কসটা একটা ডকুমেন্টে অবটেইন করতে হবে এটাতে কি হয় এটাতে ধরে নেন যদি সার্ভে না করা যায় কেন করা যাচ্ছে না কি কারণ এগুলা রিজনেবল একটা জিনিস দেখা যায় মানে যেটা সার্টিফাইড ঠিক আছে কথা আমি যদি বলি আগে বললাম যে জাহাজটা আমার হারিয়ে গেছে ঝড়ে মানে বিরুদ্ধে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ঝড়ে আমার একটা পিরিয়ডের মধ্যে পাওয়া যায়নি হতে পারে মনে করেন যে আপনি একটা ন্যাচারাল ক্যালামিটি হলো সাইক্লোন হলে তো অবশ্যই এটা ওয়েদার জানবে হ্যাঁ অ্যাস্ট্রো ডিপার্টমেন্ট জানবে ওয়েদার ডিপার্টমেন্ট জানবে এটা তো প্রুফ করা যাবে এখন যেমন ধরা হয়েছে যে ডুবে গেছে একদম নিচে চলে গেছে এবং ওইটা নিচে মানুষ যেতে পারে এতই ডেপ তখন এটা প্রুফ করবে ল্যান্ডিং রিমার্কস পেয়ে যাবে ঠিক আছে কোশ্চেন আছে